বিশ্বের ডায়াবেটিসের রাজধানী হলো ভারত। হ্যাঁ, ঠিক বলেছি। ভারতে বিশ্বের সর্বাধিক ডায়াবেটিসে আক্রান্ত ঠিকানা কিন্তু রয়েছে এই ভারতেই। ভারতের 140 কোটি জনসংখ্যার মধ্যে 21 কোটিরও বেশি ভারতীয় কিন্তু ভুগছেন এই ডায়াবেটিস রোগে। কিন্তু যে তথ্যটা আরও আমাদেরকে চিন্তা বাড়াচ্ছে তা হলো এই যে কজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু 62% মানুষ বিনা চিকিৎসাতে রয়েছেন। এর প্রভাব ঠিক কোথায় পড়তে পারে, আমরা আস্তে আস্তে ঠিক কোন দিকে এগিয়ে চলেছি, কেনই বা বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা, সেই সবটা নিয়ে আজকে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডায়াবেটোলজিস্ট ডক্টর সুদীপ্ত দত্ত। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি যে তথ্যের কথা বললাম, সাম্প্রতিক এক রিপোর্ট কিন্তু এই শতাংশের কথাই জানান দিচ্ছে, যেখানে ভারত সর্বাধিক জায়গা আসন নিয়ে বসে রয়েছে। আমি প্রথমেই যেহেতু আলোচনা করছি ডায়াবেটিস নিয়ে, শুরুতে একটু ডায়াবেটিস সম্পর্কে হালকা করে জেনে নিতে চাইবো সাধারণ মানুষের জন্য। আমরা সবাই জানি ডায়াবেটিসকে আমরা বলি সাইলেন্ট কিলার। ডায়াবেটিস এমনই একটা রোগ, আগেকার দিনে লোকে এখনও অনেকে এসে আমাদেরকে বলেন যে আমার তো ঘা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, আমার তো ইউরিনে কোনো প্রবলেম হচ্ছে না, বা কোনো রকম সাইন সিমটম নেই। কিন্তু ডায়াবেটিস হচ্ছে একটা সাইলেন্ট কিলার। আমরা বলি যে মোর দেন 50%, 50%-এরও বেশি পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস কখন যে এসে গেছে এবং কিভাবে যে তার থাবা বসিয়েছে শরীরের ভেতর, সেটা কিন্তু পেশেন্টরা জানে না। যখন জানতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়। এমনকি আমাদের দেশে এতটাই সচেতনতার অভাব যে এমনও দেখা গেছে লোকের যে ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো, যেমন আমরা জানি ডায়াবেটিস মানুষের নার্ভকে খারাপ করে, চোখকে খারাপ করে, কিডনিকে খারাপ করে, হার্টকে খারাপ করে। এই রকম কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট অন্য ডাক্তারের কাছে গেছেন, তখন ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে তার হাই সুগার রয়েছে। সে অলরেডি অনেক দিন ধরে সুগারে ভুগছে, সেটা সে জানেও না, কোনদিন টেস্টও হয়নি। তার যখন সুগারের থেকে কমপ্লিকেশনস অ্যারাইজ করেছে, কোনো রকম প্রবলেম ডেভেলপ করেছে, তখন গিয়ে দেখা যাচ্ছে যে তার সুগার এত হাই। আজকের দিনেও আমরা অনেক সময় দেখতে পাই যে পেশেন্ট কোনো না কোনো নয় দাঁতের প্রবলেম হয়েছে বা কোনো চোখে ছানি পড়েছে, তার অপারেশন করতে যাচ্ছে, তখন যখন রুটিন সুগার চেক করানোর জন্য ডাক্তারবাবু বলছেন, তখন সেখানে দেখা যাচ্ছে সুগার বেড়ে রয়েছে। তখন তারা আমাদের কাছে আসছেন সুগার কন্ট্রোল করার জন্য। তার এখনও আমাদের দেশে কিন্তু লোকে সুগার রেগুলার চেক করেন না। এখন অনেকেই অনেক সচেতন হচ্ছেন, সোশ্যাল মিডিয়া আমাদের অনেক হেল্প করছেন। অনেক ইয়াং জেনারেশন এখন কিন্তু অনেক ইয়াং বয়স থেকে রেগুলার হেলথ চেক আপের মধ্যে থাকছে, তার ফলে জিনিসটা অনেক বেটার। কিন্তু এখনও অ্যাজ এ হোল পুরো সোসাইটির দিকে যদি আমরা দেখি, তাও দেখব সুগার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা অনেক কম। যতটা সচেতন হওয়া উচিত তার থেকে অনেক কম। অনেক ভুলভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মধ্যে, বিশেষত ইনসুলিন নিয়ে তো মানুষের ধারণার শেষ নেই। বিভিন্ন রকম ধারণা। অনেকেই বলেন যে সুগারের ওষুধ একবার শুরু করে দিলে সেটা আর শেষ করা যায় না। অনেকেই বলেন এত ইয়াং বয়সে কেন শুরু করব। অনেকেই বলেন আমার কি এখনও সুগারের ওষুধ স্টার্ট করার সময় হয়ে গেছে, আমার তো সুগার এমন কিছু বেশি নয়। এখনও মানুষের কাছে সুগার শুধুমাত্র দুটো সংখ্যা, একটা হচ্ছে সকালে ফাস্টিং, একটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার 2 ঘন্টা বাদে পিপি। আদারওয়াইজ সুগার যে এমন একটা রোগ যেটা যে আপনার শরীরের মাথার চুল থেকে পায়ের নখ সব কটা অর্গ্যানকে আস্তে আস্তে ক্রনিক্যালি ড্যামেজ করে দিচ্ছে, সেটাও কিন্তু বোঝা এখনও লোকের পক্ষে অনেকটাই প্রবলেমেটিক। সুতরাং সচেতনতা আরও বেশি করে বাড়াতে হবে, আরও বেশি করে সুগার নিয়ে আমাদের কাজ করতে হবে, আরও বেশি করে লোককে বুঝতে হবে যে সুগার কিন্তু শুধুমাত্র আপনার রক্তের মধ্যে দিয়ে চলছে না, এটা কিন্তু আপনার হার্ট, কিডনি, চোখ, নার্ভ সব কিছুকে এফেক্ট করছে। সুতরাং ডে 1 থেকে আপনাকে তার দিকে তাকাতে হবে, বারে বারে সুগার চেক করে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। এমনও আমরা দেখেছি লোকে 6 মাস, 8 মাস, 1 বছর বাদে একটা ফাস্টিং রিপোর্ট নিয়ে আমাদের কাছে চলে এলো। সে বাড়িতে হয়তো সুগার চেকই করে না, তার কি অবস্থা সে নিজেও জানে না। ডাক্তারবাবুকে কবে দেখিয়েছিল 2-3 বছর আগে, একটা ওষুধ লেখা রয়েছে সেটাই সে কন্টিনিউ করে যাচ্ছে। তার বর্তমানে যে তার কি অবস্থা সেটা সে নিজেও জানে না, বা সুগার চেক করার প্রয়োজনীয়তাও মনে করে না। আমার তো কোনো উপসর্গ নেই। সব থেকে বড় কথা, মানুষের মধ্যে একটাই প্রবলেম যে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, কোনো ব্যথা নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। এই যে সাইলেন্ট কিলার, এই যে আস্তে আস্তে আপনাকে খেয়ে ফেলছে, আপনার ঘর ভেঙে দিচ্ছে, আপনার শরীরের প্রত্যেকটা অর্গ্যান, প্রত্যেকটা সেলকে ড্যামেজ করছে, সেটাকে ফিল করার মতো সচেতনতা এখনও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। এটার খুব দরকার।
আমি যে প্রসঙ্গ যে সমীক্ষার কথা বলছিলাম সেখানে যদি আমরা দেখি যে 1990 সালের সমীক্ষা রিপোর্ট যেটা বলছে, তখন যে শতাংশটা ছিল, আজকের এই সমীক্ষা রিপোর্ট প্রায় দ্বিগুণ পেরিয়ে গেছে ভারতে সেই ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। কেন বাড়ছে দিনকে দিন, কেন এই সংখ্যাটা বাড়তে থাকছে, কন্ট্রোল কেন হচ্ছে না, পিছনে কারণ কি কি রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, এর জন্যে আমাদের আজকে বর্তমান সমাজের দিকে তাকাতে হবে। আমি খুব সাধারণভাবে আমার পেশেন্টদেরকে একটা জিনিস বোঝাই, যারা সুগার নিয়ে আসে। আমি তাদেরকে বলি যে আপনার বাবা দাদা কাকা মারা কটা বিরিয়ানির প্যাকেট পার ডে খেত, বা কটা রেস্টুরেন্টে গিয়ে পার্টি করতো, বা এই যে আজকের লাইফস্টাইল, আজকে আমরা ঘরে বসে একটা অ্যাপসের মাধ্যমে একটা খাবার অর্ডার দিচ্ছি, খাবারটা আপনার বাড়ির গেট নয়, আপনার বাড়ির দরজায় চলে আসছে, আপনাকে খাবারটা শুধু দরজা থেকে রিসিভ করতে হচ্ছে। আমি আমার ছোটোবেলায় দেখেছি যে এরকম জাঙ্ক ফুড বা ফাস্টফুড খাওয়াটা হচ্ছে হয়তো মাসে একবার হতো, এবং তার জন্য অনেক দূরে যেতে হতো। এই যে অ্যাভেলেবিলিটি অফ ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, ফ্রাইড ফুড, আজকে তো বাড়িতে রান্নাবান্নাই হয় না, কটা লোক শাকসবজি ঠিক করে খায়। আমাদের খিদে পাচ্ছে, আমরা এগরোল খাচ্ছি, চাউমিন খাচ্ছি, ফাস্টফুড খেয়ে নিচ্ছি। এই যে লাইফস্টাইলে চেঞ্জ আসছে, সিডেন্টারি লাইফস্টাইল, আজকে আমরা কটা লোক সকালবেলা উঠে হাঁটতে যাই, কজন আজকে পাড়ায় পাড়ায় ইয়াং জেনারেশন ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। আমরা সবাই আজকে এত ব্যস্ত হয়ে গেছি, মোবাইল আমাদেরকে নিজেদের মধ্যে টেনে নিয়েছে। আমরা কি করছি, ঘুম থেকে উঠে মোবাইল শুরু করছি, ঘুমোতে যাওয়ার সময় মোবাইলেই থাকছি। সেই যে বন্ধুবান্ধবের কালচার, সেই যে সোসাইটিতে কালচার, সেই যে উৎসব করা, সেই যে সবাই মিলে খেলাধুলা করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, লাইফস্টাইল যে চেঞ্জ, আমরা সবাই আজকে বলছি লাইফস্টাইল চেঞ্জ করা দরকার। আজকে আমরা জিমে গিয়ে এক্সারসাইজ করছি, কিন্তু কজন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ প্রপারভাবে করি? সেই সময় কোথায়? খাওয়া দাওয়ার মধ্যে সেই ব্যালেন্স কোথায়? সেই ব্যালেন্স ফুড আমরা কোথায় খাচ্ছি? আমরা সবাই আজকে জাঙ্ক ফুডে আসক্ত। ক্যালোরি ইনটেক, হাই ক্যালোরি ফুড আজকে আমরা প্রচুর পরিমাণে নিচ্ছি। লেস এক্সারসাইজ, স্ট্রেস এত বেড়ে গেছে, ইয়াং জেনারেশন এত ঘন্টার পর ঘন্টা ধরে কম্পিউটার মোবাইলের মধ্যে আসক্ত, তাদের সিট ছেড়ে ওঠার সময় হচ্ছে না। আমার প্রচুর আইটি ইন্ডাস্ট্রির পেশেন্ট আসে যারা খুব ইয়াং, ফ্রম দ্য ডে ওয়ান তাদের মধ্যে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে, তাদের নেশা করার পরিমাণ বাড়ছে, স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য তারা বিভিন্ন রকম নেশাকে আঁকড়ে ধরছে, ফাস্টফুড খাচ্ছে, তারা বাড়ি থেকে অনেক দূরে এসে কাজ করছে, প্রলং টাইম অফ সিটিং, মানে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, উঠে হেঁটে টয়লেট যাওয়ার সময়টুকুও পাচ্ছে না। তাদের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে কোথায়? এত স্ট্রেসফুল জব, রাতে ভালো করে ঘুম হচ্ছে না। তাহলে এরপরে কিভাবে একটা মানুষের পক্ষে সম্ভব একটা হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট মেনটেন করা? তার ফলে কী হচ্ছে, আস্তে আস্তে ফ্যাটি লিভারের পরিমাণ বাড়ছে, লিভারে কোলেস্ট্রল ডিপোজিট হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা জিনিস খুব ইয়াং বয়স থেকে ডেভেলপ হয়ে যাচ্ছে, তার ফলে সে আস্তে আস্তে কোলেস্ট্রল, সুগার এইসবের দিকে ঠেলে যাচ্ছে। এগুলো কিন্তু ক্রনিক্যালি আমাদের সমাজের মধ্যে ইনফিলট্রেট করছে, যেটা নিয়ে আমরাও খুব কনসার্ন। আমরাও লোককে বোঝানোর চেষ্টা করছি, বিশেষত ইয়াং জেনারেশনকে, যে এক্সারসাইজ করতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে, নেশা থেকে দূরে থাকতে হবে। কিন্তু তাও দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে আস্তে আস্তে এই সমস্ত রোগগুলো, যেগুলো আগে 40 বছরের পরে দেখা যেত, সেগুলো এখন 20 বছরের পরেই দেখা যাচ্ছে। এর জন্য শুধুমাত্র লাইফস্টাইল নয়, আমাদের জেনেটিক চেঞ্জ, এনভায়রনমেন্টাল চেঞ্জ, এই সমস্ত কিছুই থাকছে। আমরা সবাই জানি ডায়াবেটিস অ্যান্ড ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস একটা কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল থিংস, যেখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত রয়েছে। শুধু কোনো একটাকে কনসার্ন করলে হবে না। দের আর এ লট অফ থিংস হুইচ ইজ রেগুলেটেড আন্ডার আওয়ার বডি, আন্ডার জেনেটিক ইনফ্লুয়েন্স, আন্ডার বিভিন্ন রকমের স্ট্রেসফুল সিচুয়েশন, কিছু প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম, আমাদের লাইফস্টাইল, এগুলো সব মিলিয়ে কিন্তু আমাদেরকে খুব আর্লি এজে এই সমস্ত ডিজিজের দিকে প্রিডিসপোজ করে দিচ্ছে। একদম। আমি শুরুতেই বলছিলাম, আরও যে তথ্যটা আমাদের ভাবাচ্ছে সেটা হচ্ছে 62% মানুষ যারা ডায়াবেটিসে ভুগছেন তারা বিনা চিকিৎসাতেই চালিয়ে যাচ্ছেন। এই যে চিকিৎসার বাইরে থেকে দিব্যি চালিয়ে যাওয়া, এটা মানে পরে গিয়ে পরবর্তীকালে কোন জায়গায় গিয়ে আমাদের ফেলতে পারে? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে, আমরা সবাই জানি ডায়াবেটিস এমনই একটা জিনিস, যদি এটাকে ঠিকঠাক করে আমরা কন্ট্রোল না করি, তাহলে এর কিন্তু বিভিন্ন রকমের ডেডলিয়েস্ট কমপ্লিকেশানস দেখতে পাওয়া যায়। যেমন হার্ট অ্যাটাকের চান্স 4 গুণ বাড়িয়ে দেয়, স্ট্রোক হওয়ার চান্স 6 গুণ বাড়িয়ে দেয়, হাত পায়ের ভেতরে নিউরোপ্যাথি মানে নার্ভগুলোকে সব ড্যামেজ করে, কিডনি ড্যামেজ হওয়া, চোখ ড্যামেজ হওয়া, আমাদের চোখে রেটিনা বলে একটা পর্দা আছে, রেটিনাতে হ্যামারেজ হওয়া, রেটিনোপ্যাথি হওয়া, মানে সোজা কথা অন্ধ হয়ে যাওয়া, স্ট্রোকের পরিমাণ বেড়ে যাওয়া, প্যারালিসিস হয়ে বিছানায় পড়ে যাওয়া, কর্মক্ষমতা চলে যাওয়া, ডে টু ডে যে আমাদের লাইফগুলো, কোয়ালিটি অফ লাইফ, সেগুলো খারাপ হয়ে যাওয়া, ইয়াং জেনারেশনের ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে যাওয়া। তো দিজ আর দ্য গ্রেটেস্ট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস ইফ রিমেন আনকন্ট্রোলড।
তো সবার আগে আমাদেরকে রুটিন স্ক্রিনিং করাটা খুব জরুরি। আমরা এখন বলি আফটার 30 ইয়ার্স পার ইয়ারে সুগার, প্রেশার, কোলেস্ট্রল এগুলো চেক করা উচিত, যাতে খুব তাড়াতাড়ি আমরা পেশেন্টদেরকে প্রথম থেকে সঠিক চিকিৎসা দিতে পারি, লাইফস্টাইল মডিফিকেশান করতে পারি। এখনও আমাদের দেশে প্রচুর পেশেন্ট রয়েছেন যারা রুটিন ব্লাড টেস্ট করা তো দূরহস্ত, ঠিকঠাক করে ওষুধ পর্যন্ত খেতে চান না। তাদের ধরা পড়েছে ডায়াবেটিস, কিন্তু তারা ডাক্তার দেখান না, ওষুধ ঠিক করে কন্টিনিউ করেন না, টেস্ট করেন না। এমনও দেখা গেছে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখন হার্টের ডাক্তারের কাছে গেছেন, তখন দেখা যাচ্ছে হাই সুগার। হার্টের ডাক্তার বলছেন আপনি সুগার কন্ট্রোল করুন, সুগার কন্ট্রোল করুন। তার মানে তার এই সচেতনতার অভাব যে সুগার কন্ট্রোল না করলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। অনেক কিডনির পেশেন্ট আছেন যারা কিডনির প্রবলেম নিয়ে আসছেন, তাদের সুগার রয়েছে, তারা সুগার কন্ট্রোল করছেন না। শুধু যে 62% চিকিৎসার বাইরে রয়েছে তা নয়, যারা চিকিৎসার মধ্যে রয়েছে তারাও যে প্রপার চিকিৎসা করাচ্ছেন সেটাও কিন্তু সঠিক নয়। আর সবথেকে বড় কথা, আমাদের পেরিফেরিতে যারা মানুষজন রয়েছেন তারা তো হেলথ কেয়ার ফ্যাসিলিটি যতটা পাচ্ছেন সেটা অ্যাডিকুয়েট নয়, এবং তারাও সচেতন নন যে আমরা রেগুলার একটু সুগার চেক করাই। এমনও দেখা গেছে আমাদের দেশে এখনও পর্যন্ত মোর দ্যান 70% পেশেন্ট বাড়িতে রেগুলার সুগার চেক করতে চান না, 6 মাস বাদে একবার ল্যাবে গিয়ে ফাস্টিং পিপি করে এলেন। এই যে রেগুলার মনিটরিং করা, রেগুলার দেখা, ঠিকঠাক করে ডাক্তারবাবুর কাছে আসা, নিজেকে মনিটরিংয়ে রাখা, সেগুলোর প্রতি সচেতনতা এখনও অনেক কম। এই ক্ষেত্রটায় আমাদের আরও বেশি করে কাজ করতে হবে। আমি শেষ একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে এই যে আপনি কিছুক্ষণ আগেই কারণগুলো বলছিলেন যে এই কারণগুলো আজকে আমাদের এই জায়গাতে এনে ফেলছে, তো তাদের ক্ষেত্রে আপনার মেসেজ কি থাকবে? ইয়াং জেনারেশনের ক্ষেত্রে মেসেজ থাকবে, ফার্স্ট অফ অল রেগুলার ডেলি এক্সারসাইজ, একটা রুটিন করে নিজের লাইফস্টাইলকে বাঁধতে হবে। ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, ফ্রাইড ফুড অ্যাভয়েড করতে হবে। একটা রুটিন মেনটেন করতে হবে, শিডিউলে কাজ করতে হবে। নাইটে 6 to 7 আওয়ার্স অফ ফ্ললেস স্লিপ খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে ঘুমোতে হবে। স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। সেরকম হলে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বা মানসিকভাবে নিজেকে শান্ত রাখার জন্য যোগা, বিভিন্ন রকম এক্সারসাইজ করা খুব দরকার। মোটামুটি 20 থেকে 30 মিনিট সকালে জগিং করা, কেউ যদি সুইমিং করতে চায়, যারা ব্যাডমিন্টন খেলে, বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে নিমজ্জিত রাখা। আমরা বলি যাদের খুব টাইট শিডিউল তাদের ক্ষেত্রে কি করা যায়, লিফটের বদলে সিঁড়ি ইউজ করতে বলি, গাড়িটাকে দূরে পার্ক করে অনেকটা রাস্তা হাঁটতে বলি। সকালে যদি হাঁটা পসিবল না হয় তাহলে সন্ধেবেলা বা রাতের বেলা হাঁটা। ডায়েটটাকে রাতের দিকে একটু কন্ট্রোল করা। নাইটে আমরা যে ডিনার নিচ্ছি সেটাকে একটু হালকা রাখা। ফাস্টফুড অ্যাভয়েড করে চলা, স্মোকিং অ্যাভয়েড করা, অ্যালকোহলের পরিমাণ কমিয়ে দেওয়া এবং অ্যালকোহলকে লিমিটেশনের মধ্যে রাখা, যে কোনো রকম নেশার থেকে দূরে থাকা। একটা সুস্থ সবল জীবন পেতে গেলে আমাকেও তো কিছু কম্প্রোমাইজ করতে হবে, সেখানে ফাস্টফুডকে অ্যাভয়েড করাটা খুব জরুরি। জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, হাই ক্যালোরি ফুডকে অ্যাভয়েড করা, ঘরের তৈরি ডাল ভাত শাকসবজি একটু বেশি করে খাওয়া, ফ্রেশ ফ্রুটস ইনটেক করা, যেগুলো সিজনাল ফুডস দ্যাট হেল্প আস, অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বাড়িয়ে দেয়। তো বিভিন্ন রকমভাবে এইভাবে যদি আমরা লাইফস্টাইলকে সময় থেকেই কন্ট্রোল করতে পারি তাহলে আমরা রোগকে অনেকটা দূরে ঠেকিয়ে রাখতে পারি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো যেটা আজকে হচ্ছে সেটাকে আমি 5 বছর বাদে গিয়ে আনতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা যদি একটা সঠিক লাইফস্টাইল মেনে চলি তাহলে আমার মনে হয় বেটার হয়। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বললাম সেখানে সাম্প্রতিক একটা রিপোর্টের কথা আমি উল্লেখ করলাম। এই রিপোর্টটা কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে একটা নানা রকম ইঙ্গিত দিচ্ছে যে আমরা আগামী দিনে কোন দিকে এগিয়ে যাচ্ছি। ডক্টর যেমনটা বললেন, সচেতনতার অভাব রয়েছে, একই সাথে আমাদের যে লাইফস্টাইল সেটাও কিন্তু আমাদের আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক এই অন্ধকারের দিকে। তাই আজকে এক্ষুনি এই সময় থেকেই আমাদেরকে সচেতন হতে হবে। আমরা কিভাবে ভালো থাকবো সেই সবটাই নির্ভর করছে আমাদের হাতে। তাই যে কোনো রকম রোগকে দূরে রাখতে গেলে ইয়াং জেনারেশন, ইউথ জেনারেশন যারা রয়েছে তাদেরকে কিন্তু আজ থেকেই লাইফস্টাইল, জীবনযাপন সঠিক করতে হবে। তাহলে আপনিও ভালো থাকতে পারবেন, আপনার শরীর সুস্থ থাকবে, আর বাকিটা নির্ভর করছে আপনি কি করবেন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া, রিপোর্ট এস।